আজকে মেয়েরা স্বাধীন, মুক্ত। আর্থিক স্বাধীনতা না পেলে অন্য স্বাধীনতার মূল্য থাকে না, মনে রাখবেন। আমাদের দেশে রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু আর্থিক স্বাধীনতা আজও পায়নি আমাদের ঘরের ছেলেমেয়েরা। আমার কন্যাশ্রীর মেয়েরা আগে 750 টাকা স্কলারশিপ পেত, এখন ওটা বাড়িয়ে 1000 করা হয়েছে। আগে যাদের মান্থলি ইনকাম 1,20,000 টাকা পর্যন্ত ছিল, তাদের ঘরের মেয়েরা পেত কন্যাশ্রী। এখন আমি মেয়েদের এনকারেজ করার জন্য বলেছি, গভর্নমেন্ট স্কুলের কোনো লিমিটেশন নেই, সব মেয়েরাই কন্যাশ্রী। সে জেনারেল কাস্ট হোক, শিডিউল কাস্ট হোক, মাইনরিটিস হোক, ওবিসি হোক, গরিব হোক, টিচার হোক, বড়লোক হোক, আমার দেখার দরকার নেই। অল গার্ল চাইল্ড আমরা কন্যাশ্রী স্কলারশিপে ঢুকিয়ে দিয়েছি। শুধু স্কুল নয়, যখন তার 18 বছর বয়স হবে, যদি সে পড়াশোনা চালিয়ে যায়, একটা ভোকেশনাল ট্রেনিং হলেও হবে, তাহলে গভর্নমেন্ট তাকে আলাদা 25,000 টাকা দিচ্ছে। প্লাস সে যখন কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলেও আর্টস পড়লে 2,000 টাকা স্কলারশিপ, আর বিজ্ঞান পড়লে 2,500 টাকা স্কলারশিপ পেল। তার মানে কি একেবারে স্কুল থেকে কলেজ, ইউনিভার্সিটি টোটাল মেয়েরা সবাই স্কলারশিপ পাচ্ছে। তাদের পড়াশোনার জন্য বাবা মাকে অত চিন্তা করতে হবে না। শিডিউল কাস্ট ছেলেমেয়েরা, আদিবাসী ছেলেমেয়েরা, তাদের জন্য আমার শিক্ষাশ্রী আছে, শিক্ষাশ্রী স্কলারশিপও তারা পায়। এবং তারা যখন উচ্চশিক্ষায় পড়ে, এমনকি যদি বিদেশেও পড়তে যায়, মনে রাখবেন তপশিলি আদিবাসীরা, আমাদের সরকারের স্কিম আছে, আমরা 10 লক্ষ টাকা সফট লোন দিই দেশে পড়লে, বিদেশে পড়তে গেলে 20 লক্ষ টাকা সফট লোন দিই। এই সুযোগ কোথায় পাবে? যারা ওবিসি হয়েছে, ওবিসি রিজার্ভেশনের মাধ্যমে 97%-এর ওপর মুসলিম ভাই বোনেরা ওবিসি রিজার্ভেশনে চান্স পেয়ে গেছে। আজকে দেখুন ওদের ছেলেমেয়েরা, প্রায় 1 লক্ষ ছেলেমেয়েরা হায়ার এডুকেশনে কত ভালো করেছে। কেউ WBCS হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে। আরে মানুষ করে গড়ে তুলতে হবে। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? উন্নততর, ডারউইন বলেছিলেন উন্নততর কথা, স্বামী বিবেকানন্দ বলেছিলেন চরিত্র গঠন করতে হবে। আর আমি বলি আমাদের ছোট্ট মানুষের কথা, যে উন্নততর মানুষ তৈরি করতে হবে। আর উন্নততর মানুষ তৈরি করবেন কাদের? যারা ছোট থেকে বড় হবে, তাদের তো ভালো করে তৈরি করতে হবে। তা না হলে একদিন আমরা চলে যাব, ওরাই তো আগামী দিন জগৎটাকে দেখবে, ওরাই সমাজ সামলাবে, ওরাই পাড়া সামলাবে, ওরাই স্কুল সামলাবে, ওরা কলেজ সামলাবে, ওরা সমাজ সামলাবে, ওরা পরিবার সামলাবে, ওরা দেশ সামলাবে, ওরা বিশ্ব জয় করবে, ওরাই বাংলার সম্মান রক্ষা করবে। ওদের আমাদের সাহায্য করতে হবে। আমার সমস্ত ক্লাস 9-এর ছেলে মেয়েদের প্রতি বছর, একবার আমি প্রথমবার 9, 10, 11, 12 করেছিলাম, এখন থেকে প্রতি বছর 9কে আমরা ফ্রিতে সাইকেল দিচ্ছি। ফলে 9, 10, 11, 12 হয়ে যাচ্ছে বিনা পয়সায় সাইকেল। মানে একটা সাইকেল মিনিমাম দাম হচ্ছে 3,000 টাকা। আমরা 1 কোটি ছেলে মেয়েদের বিনা পয়সায় সাইকেল দিয়েছি। সবুজশ্রী গাছটা মনে রাখবেন, ওই নিম পাতার গাছ নয় বা বেলপাতার গাছ নয়, একটা ভালো গাছ দিতে বলা হয়েছে ফরেস্ট থেকে। বাচ্চাটা বড় হবে, গাছটাও বড় হবে। গাছটা যদি ভালো করে মানুষ করতে পারে, বাচ্চাটা যখন 18 বছর বয়স হবে, এই গাছটার দাম তখন আজ 2 লক্ষ হলেও আগামী দিন টাকা বাড়বে, 4 লক্ষ টাকা দাম হয়ে যাবে। এটা আরেকটা, তাকে ওই গাছটা বিক্রি করে সে অনেক কাজ করতে পারবে। এগুলো প্ল্যানিং করে করা হচ্ছে। আজকে আপনারা জানেন, বাংলায় কোনো মা যদি গর্ভবতী হয়, তাকেও 3 ক্ষেপে আমরা 5,000 টাকা দিই। মনে রাখবেন, বাচ্চা 1 বছর পর্যন্ত মা যদি হাসপাতালে ফোন করে বলে আমার জন্য গাড়ি পাঠাও, আমাদের মাতৃযান আছে, সেই মাতৃযান পাঠিয়ে দিই আমরা, তাতে করে মাকে বাচ্চাকে নিয়ে আসে এবং হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা করে দেওয়া হয়। আগে চিন্তা করুন তো, একটা বাচ্চার হার্ট অপারেশন হবে, কেঁদে কেঁদে বেড়াতো মা, কোথায় পাবে? 4 লাখ টাকা, 5 লাখ টাকা। একটা কিডনি ট্রান্সপ্লান্টেশন হবে, 4 লাখ টাকা, 5 লাখ টাকা কোথায় পাবে? আজকে বিনা পয়সায় সরকারি হাসপাতালে, বিনা পয়সায়, বেড ভাড়া লাগে না, ওষুধ ভাড়া লাগে না, টোটাল বিনা পয়সায়। কোথাও দেখাতে পারবেন? বরঞ্চ আমার এখানে এসে ঝাড়খণ্ডের লোকেরা চলে আসে, বিহারের লোকেরা চলে আসে, আসামের লোকেরা চলে আসে, ত্রিপুরার লোকেরা চলে আসে, অনেক সময় বাংলাদেশের অনেকেও চলে আসে। আমরা তো বলতে পারি না চিকিৎসা দেবো না, কিন্তু আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয় এই চিকিৎসার পেছনে। আজকে বাংলায় 9 কোটি লোক যদি হয়, বড় লোক, আমি বাচ্চাদের বাদ দিয়ে বলছি, প্রায় 8.5 কোটি লোক 2 টাকা কিলো চাল পায়। এই চালটা বাইরে থেকে কিনি কত টাকায়? আমরা 29 টাকায়। কেন বলুন তো? 1750 টাকা ধান প্রকিউরমেন্ট করতে লাগে, তারপরে ধানটাকে প্রসেস করতে হয়, সেটাকে মার্কেটে আনতে হয়, এই করতে করতে খরচা হয় 29 টাকা চালটা কিনতে। 29 টাকার চাল আমরা দিই 2 টাকায়, অর্থাৎ এই 27 টাকা 1 কেজি প্রতি গভর্নমেন্টকে দিতে হয় টাকাটা। কেউ যদি 2 কেজি পায়, তার মানে গভর্নমেন্টকে 27 দুগুণে 54 টাকা দিতে হয়।
মনে রাখবেন, টাকাটা তো দিতে হয়, টাকাটা আপনার পাবলিককে দিতে হয় না, গভর্নমেন্টকে দেয়। এইভাবে মনে রাখবেন, অনেক গরিব মেয়ের দিকে তাকিয়ে, যাদের বছরে 1,20,000 টাকা ইনকাম, তাদের মেয়েদের বিয়ে দিতে না পারলে 18 বছর বয়স হয়ে গেলে আমরা 25,000 টাকা করে আরেকটা স্কিম করেছি, রূপশ্রী। যে কন্যাশ্রী সে কিন্তু রূপশ্রীও পেতে পারে, মাথায় রাখবেন। কন্যাশ্রী পেলে রূপশ্রী পেতে কিন্তু কোনো বাধা নেই, তার বিয়ের সময় সে 25,000 টাকা পেতেই পারে। এছাড়াও মনে রাখবেন, আমার সামাজিক সুরক্ষা স্কিম আছে, এগুলো জেনে রাখুন। বিড়ি শ্রমিক থেকে শুরু করে অটো ড্রাইভার, মুদির দোকানে কাজ করে, গৃহস্থলীর ডোমেস্টিক কাজ করে, সাইকেল রিপেয়ার করে, মুদির দোকানে কাজ করে, মিষ্টির দোকানে কাজ করে, ডেকোরেটরের কাজ করে, এদের সবাইকে আমরা সামাজিক সুরক্ষা যোজনায় ঢুকিয়ে দিয়েছি। সে যদি মাসে 25 টাকা জমা করে একটা অ্যাকাউন্টে সামাজিক সুরক্ষা স্কিমে, গভর্নমেন্ট দেবে 30 টাকা। কেউ যদি দেয় 25 টাকা, গভর্নমেন্ট দেবে 30 টাকা। তার যখন 60 বছর বয়স হবে, সে একটা পেনশন পাবে। তার যদি অকাল মৃত্যু হয়, 1.5 লক্ষ টাকা পাবে। প্রতি বছর ছেলে মেয়ের পড়াশোনার জন্য টাকা পাবে, চিকিৎসার জন্য পাবে। এবং যারা লেবার আছে, শিক্ষিত লেবার, তাদের মেয়ের বিয়েতে আলাদা করে 25,000 টাকা তারা পায়। অনেক স্কিম। কৃষকরা দেখুন, আমরা গর্ব করি আমাদের কৃষকদের নিয়ে। যদি অন্য রাজ্যের তুলনায় কৃষক দেখেন, অন্য রাজ্যের কৃষকরা অনেক বড় লোক কৃষক আছে, প্রচুর জমি আছে তাদের। কিন্তু আমাদের রাজ্যে হচ্ছে ভাগ চাষি বেশি। জমি আছে, কৃষক জমি চাষ করে বেশিরভাগই ভাগ চাষি। কৃষক আছে অনেক, কারো আছে 1 একর জমি। আমরা 1 একর জমি প্রতি 5,000 টাকা করে বছরে দেব বলেছি, 2,500 করে দুবার, বিনা পয়সায় গভর্নমেন্ট দেবে, আপনাকে সাহায্য করবে। 72 লক্ষ হচ্ছে আমার ভাগ চাষি আর কৃষক মিলিয়ে। ধরুন যার 1 একরের কম আছে, সে কি আর পাবে না? সে নিশ্চয়ই পাবে, ওই রেশিওতে পাবে। তাও এমনি যদি কারো ধরুন 0.5 জমি আছে, 1 একর নেই, তা সে কি পাবে? এরকম একটা সিস্টেম করা হয়েছে যে মিনিমাম 1,000 টাকা আমরা দেবই। হয়তো কারো 4 কাঠা আছে, কারো 5 কাঠা আছে, হয়তো 1 একর নেই। 1 একর মানে হচ্ছে 3 বিঘে। কিন্তু অনেকে আছে ভাগ চাষি, যার হয়তো একটুখানি ভাগ চাষ করে, এর সংখ্যা অনেক বেশি। আমাদের রাজ্যে 72 লক্ষ, মনে রাখবেন, কৃষক আর ভাগ চাষি আছে। তাদের জন্য এই স্কিমটা আমরা তৈরি করেছি। এছাড়াও এই 72 লক্ষ কৃষক পরিবার, কৃষক এবং ভাগ চাষি যারা আছেন, তাদের যদি কেউ মারা যায়, সে এমনি মৃত্যু হলেও হবে, 18 থেকে 60 বছরের মধ্যে গভর্নমেন্ট তার পরিবারকে 2 লক্ষ টাকা করে দিয়ে দেবে। এটাও আমরা এই ইমিডিয়েট করেছি। 1 ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লাই করলেই হবে। অর্থাৎ কৃষক মরে গেল, তার পরিবারটা গরিব হয়ে গেল, খেতে পেল না, সেটা যেন না হয়। মনে রাখবেন, আপনার জমি আপনাকে নিশ্চিন্ত করে যখন আপনি চাষ করেন। কিন্তু আপনি যখন জমিতে চাষ করতে পারবেন না, আপনার পেছনে কে আছে? মামাটি মানুষের সরকার আছে। অনেক কষ্ট করে করেছি, তার কারণ এটাতে কয়েক হাজার কোটি টাকা আমার লেগে যাবে। কিন্তু আমি মনে করি মানুষের টাকা মানুষ জোগাড় করবে। আমায় ছোট্টবেলায় আমার বাবা একটা কথা বলতেন, আমায় বলতেন, আমি যদি কখনো বলতাম এই টাকাটা কোথা থেকে আসবে, আমার বাবা সব কিছু নিয়ে বিলিয়ে দিতেন। তো আমি বলতাম, তুমি যে সব যে বিলিয়ে দিচ্ছ, তো এটা কোত্থেকে হবে? তখন কথায় কথায় উনি আমাকে বলতেন, যে খায় চিনি তারে জোগায় চিন্তামণি। অর্থাৎ চেষ্টা করো, মানুষকে দিলে ওটা কমে না, মানুষকে দিলে ওটা বাড়ে। মানুষের ধন মানুষকেই দিতে হবে এবং অনেক কষ্ট করে করতে হবে। কোথা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে করতে হবে, কোনোটা বাঁচাতে হবে, এইভাবেই ট্যাক্সফ্রি করতে হবে। এই চিন্তাটাও আমার হতো না যদি আমাকে 48,000 কোটি টাকা প্রতি বছর দেনা শোধ করতে না হতো। বড় বড় কথা বলে এই নেতারা, রাজনৈতিক নেতারা, জিজ্ঞেস করুন 48,000 কোটি টাকার দেনা শোধ করে কমরেড একটা সরকার চলে কি করে? লোকের ওপরে ট্যাক্স না বসিয়ে, খাজনাও তো মুকুব করে দিয়েছি আমরা কৃষি জমিতে, সব খাজনা মুকুব করে দেওয়া হয়েছে। মিউটেশন ফি কৃষি জমিতে মুকুব করে দেওয়া হয়েছে, টোটালটাই মুকুব করে দেওয়া হয়েছে। তাছাড়াও ক্রপ ইন্স্যুরেন্স জানেন আপনারা, 100 টাকায় 80 টাকা আমরা দিই। আর আমাদের এখান থেকে ইনকাম ট্যাক্স বাবদ, সেচ বাবদ, কাস্টমস বাবদ আরও অনেক ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে নিয়ে যায়। 40-50 হাজার কোটি টাকা তুলে নিয়ে যায়, দেয় রাজ্যকে মাত্র 8-10 হাজার কোটি টাকা। তার মধ্যে 20 টাকা দেয়, আর দিয়ে যেহেতু ব্যাংকটা ওদের আন্ডারে, ছবি পাঠিয়ে দিচ্ছে নেতাদের, দিয়ে বলছে দিল কে সে। আসলে তা নয়, টাকাটা আমরা দিয়েছি, 80 টাকা আমি দিয়েছি আমাদের রাজ্য সরকার থেকে। শস্য বীমা যেটা চাষিদের, চাষিরা আজকে টাকা পাচ্ছেন, 3 বছর আগেকার টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি, আমরা টাকাটা জমা দিয়ে দিয়েছি। তাই আগামী দিনে আমরা ঠিক করেছি ওই 20 টাকাও ভিক্ষে নেবো না, পুরো শস্য বীমা কৃষকদের রাজ্য সরকার করে দেবে। আমি 80 টাকা দিতে পারলে আমি আরো 20 টাকা দিতে পারবো। কৃষকদের প্রিমিয়াম দিতে হয় না এখানে, কৃষকদের প্রিমিয়াম আমরা রাজ্য সরকার দিয়ে দিই, যাতে কৃষকদের জমি নিশ্চিন্ত থাকে, সুরক্ষিত থাকে। পোকা কেটে গেল, পোকা খেয়ে গেল, ধান নষ্ট হয়ে গেল জলে,
খরায় নষ্ট হয়ে গেল, বেচারা খাবে কি? আর ওরা ধান না ফলালে আমরা খাবো কি? সুতরাং এই জন্যে করা হয়েছে। আজকে চাল 5 তারিখ থেকে স্কিমটা চালু হয়ে যাবে। কোনো ফোরেকে মানে মিডলম্যানকে ধান দেবেন না। ওরা বাজে কথা বলছে যে গভর্নমেন্টের টাকা পাবে না। গভর্নমেন্ট একমাত্র জায়গা, গভর্নমেন্টের টাকা কখনো মার যায় না। দুদিন দেরি হতে পারে, কিন্তু মনে রাখবেন গভর্নমেন্টের টাকা গ্যারেন্টেড। আগের বারও 1550 টাকায় আমরা ধান কিনতাম কুইন্টাল প্রতি, এবারে ওটা 1750 হয়েছে, আরও 200 টাকা বেড়ে গেছে। আর গভর্নমেন্টের ওখানে এসে দিলে কুইন্টাল প্রতি আরও 20 টাকা করে মনে হয় বেশি দেওয়া হয়, একটা দেওয়া হয়। সুতরাং 5 তারিখ থেকে শুরু হবে। নিজে ধান দিন, নিজে চেক নিন, আপনার চেক আপনি জমা দেবেন। ওই ফোরেরা এসে বলছে, শোন না, তুই তো টাকা পাবি না, আমায় দিয়ে দে, তোর ধানটা নিয়ে আমি বিক্রি করে দিচ্ছি, এই সাথে সাথে তুই টাকা পেলি। মানে ওকে দিল 1350 আর নিজে নিল 1750। 5 তারিখ থেকে তাই গভর্নমেন্ট স্কিম করছে, নিজের ধান নিজে দিন, নিজের চেক নিজে নিন। আর কতগুলো জায়গা আছে অনেক দূরে দূরে আইসোলেটেড, যেখানে ব্যাংক নেই, এখনো অনেক জায়গায় ব্যাংক নেই। সেখানে আমরা বলেছি দরকার হলে স্পেশাল ক্যাম্প করে করবে, যাতে অনেক দূর দূর থেকে তাকে আসতে না হয়। গভর্নমেন্টের প্রতিনিধিরা যাবে, আপনার কাছ থেকে গিয়ে নিয়ে আসবে। এগুলোও করে দেওয়া হয়েছে। সুতরাং এই ধরনের হিউজ প্রোগ্রাম। তাহলে বুঝুন, একটা পরিবারে দেখুন, একটা পরিবার হয়তো সবটা পেতে পারে না, কিন্তু 90% পরিবার কেউ না কেউ কিছু পাচ্ছে। 2 টাকা কিলো চাল 99% লোকেরা পায়। বিনা পয়সায় চিকিৎসা সবাই পাচ্ছে সরকারি হাসপাতালে। শিক্ষাশ্রী স্কলারশিপ কেউ না কেউ পাচ্ছে, কন্যাশ্রী কেউ না কেউ পাচ্ছে, সবুজশ্রী কেউ না কেউ পাচ্ছে, বিনা পয়সায় সাইকেল কেউ না কেউ পাচ্ছে, গাড়ি গতিধারা কেউ না কেউ পাচ্ছে, পাওয়ার টিলার পাচ্ছে, ধামসা মাদল পাচ্ছে, মৎস্যজীবীরা মৎস্যজীবীদের গাড়ি পাচ্ছে। এমনকি কেউ মারা গেলে যদি গরিব হয়, পোড়াতে পাচ্ছে না, কবর দিতে পারছে না, সেটা স্কিম আছে একটা সমব্যথী, সেই স্কিমে আমরা সেখানেও আমরা 2000 টাকা করে দিচ্ছি। কোনোদিন শুনেছেন কেউ মারা গেলে সে যদি গিয়ে বিডিওকে বলে, ভাই আমি পোড়াতে পারছি না, আমাকে টাকা দিন, 2000 টাকা দিয়ে দিচ্ছে, এবং কবর দিতে পারছে না। আমি তো নানুরে এক সময় এসেছিলাম, যখন আমার 11 জন খুন হয়েছিল, আমি নিজের চোখে দেখে গিয়েছিলাম। একটা সাদা কাপড় কেনার ক্ষমতা ছিল না ওদের, আমি নিজের টাকা দিয়ে সাদা কাপড়গুলো কিনে দিয়েছিলাম। আমি বুঝি এদের মর্ম। তাকেও 2000 টাকা করে দেওয়া হচ্ছে। আদিবাসী ভাই বোনেরা, আপনারা জানেন তাদের জহর থান, যেখানে তারা উৎসব টুৎসব করে, পুজো টুজো করে, তার পুরো পাট্টা দিয়ে দিচ্ছি আমরা গভর্নমেন্ট থেকে। মনে রাখবেন, আমার অলচিকি বই আমরা চালু করেছি, অলচিকি ল্যাঙ্গুয়েজ, ক্লাস 10 পর্যন্ত অলচিকি ল্যাঙ্গুয়েজের ডিকশনারি পর্যন্ত হয়ে গেছে। আস্তে আস্তে হবে, কলেজ হবে, ইউনিভার্সিটি হবে, যখন সিলেবাসগুলো হয়ে যাবে। অন্যান্য ভাষাও আমরা করছি। প্রায় 40 লক্ষ পরিবারকে বাংলার আবাস যোজনায় আরবান শহর মিলিয়ে ঘর তৈরি করে দেওয়া হয়েছে। 3 লক্ষ লোকেরা তো আমরা পাট্টা তুলে দিয়েছি জমির। এইরকম যারা কেন্দু পাতা তুলতে যায়, 60 বছর হলেই পেনশন পাবে, তাদেরও সমস্ত করে দেওয়া হয়েছে। কেউ বাকি নেই। আমার তপশিলি ভাই বোনেরা হোক, আদিবাসী ভাই বোনেরা হোক, সংখ্যালঘু ভাই বোনেরা হোক, শিল্পী ভাই বোনেরা হোক, ছাত্র যৌবন হোক, শ্রমিক কৃষক হোক, শ্রমিকদের সামাজিক সুরক্ষা দিয়ে পুরো হেল্প করে দেওয়া হচ্ছে। আনঅর্গানাইজ সেক্টর, এমনকি ডেকোরেটর যে প্যান্ডেল তৈরি করে, তাদেরও এর মধ্যে ঢোকানো হয়েছে সামাজিক সুরক্ষা স্কিমের মধ্যে। টাকা নেই তা সত্ত্বেও বাদবাকি দিয়ে এই জানুয়ারিতে দিয়ে দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের। কেউ কেউ তো চিৎকার করে বলবে, দাও দাও দাও, তুমি তো 34 বছরে ছিলে, কি দিয়েছো? 34 বছর ছিল তখন চোখে দেখোনি না কানে শোনোনি? আর বিজেপি, তুমি তো কেন্দ্রীয় সরকারে আগেও ছিলে, এখনো আছো, সব কেড়ে নিচ্ছ, দিচ্ছ না তো কিছুই, লোকেরটা লুটে নিচ্ছ। আর লোকে প্রতিবাদ করলে গোরক্ষা নয়, মানুষ খুন করছো। পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ কেউ বাদ যাচ্ছে না। 12,000 শ্রমিক আজকে, কৃষক আজকে আত্মহত্যা করেছে দেশে। আমাদের এখানে তো মানুষ শান্তিতে আছে, ওদের গায়ে বড় জ্বালা। মানুষ শান্তিতে থাকলে রাজনীতি হবে কি করে? ইচ্ছে করে করে মিথ্যে কথা বলা, কুচ্চা রটনা করা। আমি মনে করি শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মধ্যে শান্তির কোনো জায়গা হলে তার নাম বাংলা। বাংলায় যে শান্তি আজ বিরাজ করছে, কোথায় ছিলেন তারা? আমি বাংলায় জন্মাইনি বুঝি? বাংলার রাজনীতি করতে করতে পা থেকে মাথা পর্যন্ত কোথায় মারেননি আপনারা? মাথায় যেমন আমার অপারেশন হয়েছে, পেটেও হয়েছে, হাতেও হয়েছে, কোমরেও হয়েছে, চোখেও হয়েছে, সারা শরীর আমার ক্ষত বিক্ষত আপনাদের মারে মারে। কয়েক হাজার কর্মী আমাদের মারা গেছে। চিৎকার করে মিথ্যে কথা বলেন, গণতন্ত্রের পাঠ দিচ্ছেন আমাদের, গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন আমাদের। যে গণতন্ত্র বাংলা মানে, কোথাও এই গণতন্ত্র কেউ মানে না। কথা বলতে পর্যন্ত দেওয়া হয় না, বলছে কম্পিউটারে কেউ কিছু লিখলে তুলে নেওয়া হবে, ফোনে কে কি কথা বলছে সব তুলে নেওয়া হচ্ছে।
আপনি বাড়িতে হাজব্যান্ডকে বলছেন তুমি দুটো বাজার থেকে চুনোপুটি মাছ নিয়ে এসো, সেটাও তুলে নেওয়া হচ্ছে। কেউ যে একটা কথা বলবে তার উপর পর্যন্ত নেই। সমস্ত অধিকার আজকে খর্ব হয়ে গেছে দেশে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা লড়াই করছি, জেনে রেখে দেবেন। অনেক কষ্ট করে যারা বলে এই দাও সেই দাও, তাদের জিজ্ঞেস করুন। প্রায় 1,20,000 সিভিক ভলেন্টিয়ার্স আমাদের আমলে আমরা নিয়েছি। তাদের মাইনে ছিল 3,500, এখন পায় তারা 8,000 টাকা। এত কষ্টের মধ্যেও তো করা হয়েছে। এবং স্বাস্থ্যসাথী প্রকল্পেও তাদের নেওয়া হয়েছে। প্যারা টিচার থেকে শুরু করে, স্কুল টিচার থেকে শুরু করে, ICDS থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, কন্ট্রাকচুয়াল গভর্নমেন্টের থেকে শুরু করে, ক্যাজুয়াল থেকে শুরু করে, তারা প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্টের জন্য 5 লক্ষ টাকা করে পাচ্ছে। প্রেস মিডিয়ার জন্য পেনশন করা হয়েছে, তাদের জন্য মা বই স্কিম করা হয়েছে। কার জন্য করা হয়নি বলুন তো টিচাররা আমায়? আপনারা সমাজের গর্ব। আগে 1 তারিখে মাইনে পেতেন, কি পাবেন না এই নিয়ে দুশ্চিন্তা থাকতো। আজকে দুশ্চিন্তা করতে হয় না। 1 তারিখে মাইনেটা চলে যায়, পেনশনটা ঠিক মতো চলে যায়। এই কাজগুলো আমাদের সরকার মন দিয়ে করে। তাই বাংলা মনে রাখবেন, যে বাংলা একদিন 23 নম্বর 24 নম্বরে ছিল, সেই বাংলা আজকে 1 নম্বর 1 নম্বর 1 নম্বর। এটাই আমার গর্ব, এটাই আমাদের স্বপ্ন, এটাই আমরা দেখতে চাই। বাংলায় ধরুন 21টা জেলা ছিল, এখন 23টা হয়েছে। 20টা ছিল, 23টা হয়েছে। তার মধ্যে আজকে বীরভূম জেলাও নির্মল জেলা হিসেবে ঘোষণা হলো। 16টা জেলা, 23টা জেলার মধ্যে 16টা জেলা নির্মল জেলা বাংলায় হয়ে গেল। সুতরাং বাংলাকে কারা জ্ঞানে পাঠ দেবে? বাংলা সবাইকে জ্ঞান দিতে পারে, বাংলাকে জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই। যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মায়, নজরুল জন্মায়, স্বামী বিবেকানন্দ, নেতাজি থেকে শুরু করে, এমনকি গান্ধীজি, বাবা সাহেব আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে, আমার আদিবাসী ধামসা, বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু থেকে শুরু করে, ভগৎ সিং থেকে শুরু করে, গুরু নানক থেকে শুরু করে, মৌলানা আবুল কালাম আজাদ, নজরুল থেকে শুরু করে, পূর্ণদাস বাউল থেকে শুরু করে, লক্ষণ বাউল, কার্তিক বাউল, কত বাউল আছে আপনাদের, কত মা বোনেরা আছে আমাদের। সবাইকে নিয়ে এই বাংলাটা সংস্কৃতির পীঠস্থান হিসেবে সারা পৃথিবীকে পথ দেখায়। তাই এই বাংলার গুণ অনেক বেশি। বীরভূম জেলায় কি ছিল, আজ কি হয়েছে? 13টার মতো কিষাণ মান্ডি, কর্মতীর্থ, অজয় নদীর উপরে আরো 2টো বড় সেতু হচ্ছে। এই ইলামবাজার, পানাগড় পুরো যুক্ত হয়ে যাবে জয়দেব কেন্দুলি থেকে একেবারে আউসগ্রাম পর্যন্ত। 3-4টে বড় বড় সেতু হচ্ছে। তারাপীঠ করা হয়নি উন্নয়ন, যান গিয়ে দেখে আসুন। এতদিন 70 বছর তো হয়ে গেছিল, আমরা তো ছিলাম না। কংগ্রেসও ছিল, সিপিএমও ছিল, বিজেপিও ছিল। একটা তারা মায়ের গেট করে দিয়েছিল কোনোদিনও? যাও গিয়ে দেখে এসো তারাপীঠের মন্দিরটা কেমন সেজেছে। যাও গিয়ে একবার দেখে এসো কঙ্কালী তালার মন্দিরটা কেমন সেজেছে। যাও গিয়ে দেখে এসো পাথর চাপ্পিটা কেমন হয়েছে। যাও গিয়ে একবার দেখে এসো বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি কিরম কাজ করছে। যাও গিয়ে দেখে এসো আমার নলহাটেশ্বরী মা কেমন আছে। যাও গিয়ে দেখে এসো বাউল একাডেমি জয়দেব কান্দুলির তৈরি হয়েছে কি হয়নি। যাও গিয়ে দেখে এসো বাউল বিতান থেকে রাঙা বিতান কোনটা তৈরি হয়নি। এমনকি একটা রবীন্দ্র ভারতী ছিল বলে আমরা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় এই বোলপুর জেলায় করে দিচ্ছি, রাঙামাটির জেলায়। সতীপীঠ 51 পীঠ এই বীরভূম জেলার প্রত্যেকটা জায়গা করা হচ্ছে। যান দক্ষিণেশ্বরে গিয়ে দেখে আসবেন। সামনে কি হিন্দুত্বের রাজা, কোথা থেকে হিন্দু ধর্মে জন্ম জানেও না। জন্মেছে তো 30 বছর হলো, আর হিন্দু ধর্ম তো 30 লক্ষ বছর, 30,000 কোটি বছর হবে। আমরা জন্মে থেকেই শুনছি ঋগ, বেদ, সাম, যজু, অথর্ব শোনেননি? বেদ, বেদান্ত, কোরআন, পুরাণ, বাইবেল, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, জেন্দা, বেস্তা পড়ে যাও যত সব, জন্মে থেকেই তো শুনছি। হঠাৎ করে তৈরি হয়ে গেল কয়েকজন, এসে বলল আমার নাম রামবাম, কাজ নেই কর্ম নেই। আমরা মা দুর্গার পুজো করি, আমরা মা কালীর পুজো করি, আমরা লক্ষ্মী পুজো করি, আমরা সরস্বতী পুজো করি, আমরা গণপতির পুজো করি, আমরা শিবের পুজো করি, আমরা রক্ষাকালীর পুজো করি, আমরা চামুন্ডা কালী করি, আমরা ছিন্নমস্তা করি, আমরা সিদ্ধেশ্বরী করি, আমরা সর্বমঙ্গলা করি, আমরা মঙ্গলচণ্ডী করি, আমরা বগলামুখী মা করি। আমরা কি করি না? আমরা আদ্যা মা করি, আমরা কামাখ্যা মা করি, আমরা ধূমাবতী মা করি, আমরা সন্তোষী মাতা করি, আমরা বৈষ্ণু মাতা করি, আমরা জয় মাতাদি করি, আমরা বিশালাক্ষী করি। কি করি না? বাংলার মানুষ সব করে, আর ওদের খেয়ে দেওয়ার কাজ নেই। আমাকে রাম শেখাচ্ছে, রামচন্দ্র পুজো করেছিলেন মা দুর্গার, আর আমরা মা দুর্গার পুজো করি। এটা মাথায় রাখবেন। শিক্ষা নিতে হয়, শিক্ষাটা ভাবতে হয়। কেন রামচন্দ্র পুজো করেছিলেন মা দুর্গার আপনারা জানেন না? রাবণকে বধ করবার জন্য, মনে আছে? বাসন্তী পুজোটা তো অরিজিনাল দুর্গা পুজো ছিল। অকাল বোধন কেন করেছিলেন রামচন্দ্র, যেটা এখন আসল দুর্গা পুজো হয়ে গেছে। আমরা তো মায়ের পুজো করি রে, মায়ের দেশের লোক আমরা, পিতৃমাতৃক দেশের লোক আমরা। আমরা ধর্মটাকে হৃদয় দিয়ে ভালোবাসি, আমরা ধর্মকে বিক্রি করি না। মাথায় ফেট্টি বেঁধে আর দুহাতে 2টো ডান্ডা নিয়ে আর বন্দুক নিয়ে আমরা ধর্ম বিক্রি করে খাই না। ধর্ম আমাদের হৃদয়ে থাকে। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। এটা আমাদের ধর্ম। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপোষ মেটায় না ভাই ভাই। যার যার ধর্ম নিজের নিজের,
উৎসব সবার। আজকে দেখুন তো জয়দেব কেন্দুলি মেলায় মুসলিম ভাই বোনেরা আসেনি? মুসলিম ভাই বোনেরা যারা এসেছেন একটু হাত তুলুন তো, দেখি কারা আসেনি। বলছে এই তো বাউলদের মধ্যেই বসে আছেন। তাহলে মনে রাখবেন, আমার শরীরে যেমন প্রত্যেকটা অংশ আছে, হাত পা মাথা চোখ কান কিডনি লিভার, তেমনি মনে রাখবেন ধর্মেও সব ধর্ম থাকে, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, সব ধর্ম। যুগে যুগে ভারতীয় শিক্ষা এটাই, সবাইকে নিয়ে যারা চলবে তারাই তো ভালো থাকবে।